অতিবৃষ্টিতে বান্দরবান কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষ, ভোগান্তি চরমে। লামা ও চকরিয়ায় পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির শঙ্কা। স্থানীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ আওয়ামী লীগ সমর্থকদের, বিরোধিতা বিএনপির। বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জামায়াত এনসিপির। الخامنئي إلى روحه الطاهرة أرواح مراجعنا العظام। এবং জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। লাখো সমবেতের কণ্ঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা কবলিত কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 30 জনের বেশি। এদিকে প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামে বন্যায় পানিবন্দী লাখ লাখ বাসিন্দা। যোগাযোগ সমস্যায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। বাকিটা জানাচ্ছেন হোসেন জিয়াদ। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও টানা 4 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বাড়ায় ডুবে গেছে বসতঘর, গ্রাম, সড়ক, রেলপথ ও ফসলি জমি। তলিয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। উপজেলার সড়কগুলোতেও বন্ধ হয়ে গেছে যান চলাচল। কোমর সমান পানিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে জাল দিয়ে মাছ ধরতে নামেন স্থানীয় জনতা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে চট্টগ্রাম জেলার রাউজান, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলার 4 লাখ মানুষ। আমি আছি এখন চট্টগ্রামের সাতকানিয়ার কেউচি এলাকায়। আমরা মহাসড়ক থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেটি থেকে অন্তত 1 কিলোমিটার ভেতরে ঢুকেছি। পুরো জায়গাটি আসলে কোমর থেকে একেবারে মাথার উপর দিয়ে পানি বইছে। এখানকার যেই ঘরবাড়ি কিংবা লোকালয় পুরোটা একতলা পুরোটা ডুবে গিয়েছে এবং এখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে কিংবা দোতলায় কিংবা কোনো বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং এই জায়গায় মানুষের এখন যাতায়াতের একমাত্র বাহন নৌকা। শুধু এই সাতকানিয়ার এই অঞ্চলটি নয়, এর পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, রাউজান সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। চট্টগ্রামের পাশাপাশি কিন্তু একই অবস্থা কক্সবাজার, রাঙ্গামাটি এবং 3 পার্বত্য জেলারও। বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ায় কাটে নির্ঘুম রাত। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও স্থানীয়দের অভিযোগ সরকারি কোনো ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি তারা। সবগুলো ডুবে গেছে, আমাদেরকে কেউ সাহায্য করে না, খবর নাই না। আমরা নিয়ে আশ্রয় হইয়া একদিকের বাড়িতে আশ্রয় নিয়েছি। বাড়ি করে পানি অনেক উঠছে, কেউ আসে নাই, কারেন্ট নাই, এই চুলে রান্না করতে মানুষের কষ্ট হচ্ছে। যদিও চট্টগ্রামের জেলা প্রশাসক বলছেন চট্টগ্রামে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকা দেয়া হয়েছে, কিন্তু যোগাযোগ সমস্যার কারণে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যায়নি। পানিবন্দী উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণে 20টি স্পিডবোট চেয়েছেন তিনি। ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আর আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। এদিকে সকাল 10টার পর বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও সুলভবহর, তাতালগঞ্জ ও আগ্রাবাদের নিচু এলাকা থেকে পানি নামতে কিছুটা সময় লেগেছে। তো পরিস্থিতি অনেক বেশি খারাপ, দোকানপাট সবগুলো বন্ধ আছে, দোকানপাট মাল সামান ভিজে গেছে, মানে ঘর বাড়ি ডুবে গেছে। তারপর মানে অসুস্থ, খাবার পাইতেছে না, পানি পাইতেছে না। কক্সবাজারে টানা বর্ষণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। চকরিয়ায় পাহাড় ধসে 2 কিশোর কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমরা খবর পেয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এসেছি, আমরা তাদের খোঁজখবর নিয়েছি, তাদের সমবেদনা জানিয়েছি। আর আমরা ইনস্ট্যান্টলি আর কি ইমিডিয়েটলি 20,000 টাকা আবহাওয়ার জন্য দিয়েছি আর কিছু শুকনো খাবার দিয়েছি। এদিকে রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা রাঙামাটি পৌর এলাকা বাঘাইছড়ি উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 7,000 মানুষ। বান্দরবানেও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লামার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ 5 জনের মৃত্যু হয়। জেলার 220টি আশ্রয়কেন্দ্রে 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়া ও লাগাতার অতি ভারী বর্ষণের কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 12 জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপজ্জনক হয়। পর্যটকদের জানমাল রক্ষায় আগামী 12 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বান্দরবান ছাড়তে শুরু করেছে পর্যটকরা, এমনকি বাতিল করা হয়েছে আগাম বুকিং। রিজভির হাতে তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। প্রতিবছর বর্ষা মৌসুমে পর্যটকের ভিড়ে মুখর থাকে পর্যটন নগরী বান্দরবান। বর্ষায় প্রচুর পর্যটকের আগমন ঘটে এ জেলায়, কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দেয় পর্যটক ও যানমালের নিরাপত্তার স্বার্থে 12 জুলাই পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকে একদিকে যেমন পর্যটকের সমাগম বন্ধ হয়েছে, অন্যদিকে একের পর এক বুকিং বাতিল করছেন পর্যটকরা। এছাড়াও সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচি উপজেলার রেমাক্রি, নাফাখুম সহ আশেপাশের পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে শতাধিক পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে থানচি উপজেলা প্রশাসন। এদিকে বর্ষার মৌসুমে পর্যটক না থাকায় শুধু হোটেল মোটেল নয়, ক্ষতির মুখে পড়েছেন পরিবহন, রেস্টুরেন্ট, গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন, যার কারণে আমরা এখন দেখার সময় পার করছি আর আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নাফাকুমে আসে হচ্ছে আপনার ওই 10 জন আমাদের গাইড, নিবন্ধিত গাইড, আর হচ্ছে আপনার ওই 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে যারা। আর জিন্নাপাড়ার ওই সাইডে আসে হচ্ছে আপনার 3 জন গাইড আর হচ্ছে 18 জন পর্যটক। এদিকে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এবং সেখানে সার্বিক সহযোগিতার ব্যবস্থাও আছে। এখন পর্যন্ত কোথাও দুর্ঘটনা এরকম কিছু হয়নি। 2-1টা জায়গায় পাহাড় ধসের রাস্তা বন্ধ হয়েছে এবং সারা রাত কাজ করে সেটা আমরা ঠিক করে দিয়েছি। সেনাবাহিনী আমাদের সাথে কাজ করছে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও কাজ করছে। প্রকৃতির বৈরী রূপে আপাতত থমকে গেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা বান্দরবান। এখন ব্যবসায়ীদের একমাত্র প্রত্যাশা আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে আবারও প্রাণ ফিরে পাবে পাহাড়ের পর্যটন শিল্প। এখন বান্দরবান। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির শঙ্কা। ইতিমধ্যে বিভাগের 3 জেলায় বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটের নদ নদীগুলোর কি পরিস্থিতি আর সিলেট বিভাগের অন্যান্য নদীর পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, অব্যাহতভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে আসা যে ঢল নেমেছে সেটির কারণে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমা ছুঁই সিলেট জেলার প্রায় সবকটি নদী এবং আমরা যে 11টি পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখন বিপদসীমার কাছাকাছি রয়েছে। এবং আমি যদি একটু বৃষ্টিপাতের কথা বলি, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে গত 72 ঘন্টায় কিন্তু 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটা রেকর্ডও বটে এবছর। এবং আমরা দেখেছি
শনিবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় কিন্তু 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পরবর্তীতে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে পরিমাপ, সেটি হচ্ছে 58 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় 24 ঘন্টায় 170 মিলিমিটারের বৃষ্টি, যেটি আসলে অতি ভারী বৃষ্টি বলে বিবেচিত করা হচ্ছে, এবং যার কারণে আমরা দেখেছি যে আসলে সবকটি নদীর পানি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই সুরমা নদীর পানি, সুরমা পয়েন্ট যেটি রয়েছে, অর্থাৎ সিলেটের যে কিনব্রিজ বা চাঁদনীঘাট এলাকা, সেখানে কিন্তু এখনো বিপদসীমা ক্রস করে নেওয়া, বিপদসীমা পার হয়নি। তবে এখন যেটি আমরা দেখেছি যে পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও গতকাল রাত থেকে কিছুটা বৃষ্টি কমেছে সিলেট জেলায়, কিন্তু মৌলভীবাজার এবং হবিগঞ্জের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেড়েই চলছে। আমি যদি আপনাকে একটু পূর্বাভাসের কথা বলি, পূর্বাভাসে কিন্তু যেমনটি রয়েছে যে আগামী আরও 2 দিন অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং আমরা যেমনটি জেনেছি ভারতের মেঘালয় যেহেতু পাশাপাশি বা চেরাপুঞ্জি রয়েছে, সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির খবর প্রকাশ হয়েছে। এর পাশাপাশি সিলেটের নদ-নদী, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু আমরা দেখেছি যে বেড়েছে। ইতোমধ্যে কিন্তু কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই করেছে। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সিলেট অঞ্চলে আমরা দেখেছি যে সবকটি নদীতে, বিশেষ করে হবিগঞ্জের খোয়াই এবং মৌলভীবাজারের মনোনদীর কয়েকটি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, এবং পানি কিন্তু হু হু করে লোকালয়ে ঢোকা শুরু করেছে। বিশেষ করে হবিগঞ্জের কথা যদি বলতে, হবিগঞ্জের অবস্থাও কিন্তু একই রকম, হবিগঞ্জেও কিন্তু পানি বাড়তে শুরু করেছে। তবে সিলেট জেলার বিশেষ করে কানাইঘাট পয়েন্ট বা বিশেষ করে যে আমলশীত, যেখানে সবসময় বন্যা প্রবণ, সেখানে এখন পর্যন্ত যদিও বিপদসীমা পার হয়নি, তবে এভাবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু হতে পারে। যেহেতু বন্যা পূর্বাভাস কেন্দ্র আমাদেরকে জানিয়েছে যে স্বল্পমেয়াদী হলেও একটা বন্যার সম্ভাবনা রয়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই মাস বা যে আষাঢ় যখন শুরু হয়, সেই মধ্য আষাঢ়ে কিন্তু প্রতি বছর সিলেটে এরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি বা বৃষ্টিপাতের সর্বশেষ খবর। সিলেট বিভাগে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে বিদ্যুতের সাবস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। স্থায়ীভাবে নদীতে শাসন করা না গেলে জনদুর্ভোগ বাড়ার শঙ্কা স্থানীয়দের। পাবনা থেকে মাসুদ রানার তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার লেউলাই পাড়া, কল্যাণপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন। কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এ পর্যন্ত 6 থেকে 7 বার সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে প্রায় নিঃস্ব তিনি। নদীর ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তার। জন্মস্থান তো ঈশ্বরে, কিন্তু এখন এই বস্তা ফালায় লেবেলিং করে একটু পাকাপুকি করে দিলে পারে, তা নাহলে দীর্ঘস্থায়ী হয়। যেগুলো ফালায় আবার 1 বছরের মধ্যে বাইশে জায়গায় চলে যায় নদীর গর্ভে। তার মতো ওই গ্রামের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে আতঙ্কে আর উৎকণ্ঠায়। বসতবাড়ি হারিয়ে গেলে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রক্ষার দাবি তাদের। যেভাবে নদী ভাঙতেছে, এই চরে 60-70 হাজার মানুষ বসবাস করতেছে। এরকম ভাঙলে বিদ্যুৎও থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষও অস্থায়ী হয়ে যাবে। পোলাপান নিয়ে আমরা নদী এলাকায় খুব ব্যস্ত আছি। পোলাপান থাকে এক জায়গায়, আমরা থাকি জায়গায়, ঘর দরজা তো নাই, সব গাঙে গেছে, ভাঙে চুরে। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই ভাঙন কবলিত এলাকাগুলি আবার নিজের সরেজমিনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। কল্যাণপুরে 16,000 মানুষের বসবাস। এসব অঞ্চলে চাষাবাদ হয় বিভিন্ন অর্থকরী ফসল। দ্রুত ভাঙন রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এখন পাবনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের।
তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকার। মিয়া আমিরুলের প্রতিবেদন। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজেট 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের, এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল যা ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা। তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে, এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোকে সে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল, তারা রাজনীতি একদম, আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদের দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় নিম্নমুখী সবজি বাজার, অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে 50 টাকার নিচে। সবজি দরের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আজ কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি কিনা, যেহেতু আজ 50 টাকার নিচে সবজি বিক্রি হচ্ছে?
এই মুহূর্তে আসলে পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আমি এই যে এই বছরের এই সময়ে কিন্তু বর্ষার যে মৌসুম, এই মৌসুমে কিন্তু যে সব ধরনের সবজির দাম কিন্তু বাড়ে এবং এই বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে বাড়ে। কিন্তু এই বছর কিন্তু এখন পর্যন্ত যে সবজির দাম সেটি কিন্তু খুব একটা বাড়েনি এবং আজকে সব ধরনের সবজি কিন্তু বিক্রয় হচ্ছে একেবারে কিন্তু 50 টাকার নিচে কিন্তু সব ধরনের সবজি আসলে মিলছে। আজকে সকাল থেকে দেখছি এতেই কিন্তু যে ক্রেতা যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং ক্রেতারা কিন্তু তারা স্বস্তি নিয়েই কিন্তু বাজারগুলোতে কিন্তু তারা সবজি ক্রয় করছেন। আমি দেখছেন যে একেবারে এই বাজারে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে আশপাশের জেলাসহ যে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু সবজি কিন্তু যে এটি কিন্তু আনা হয় এবং এটি কিন্তু আসলে সেটি সকাল থেকে কিন্তু আসলে এই যে বিক্রি আসলে সেটি কিন্তু আসলে বাড়ে এবং আজকেও ঠিক দেখছেন যে এই যে বাজারে কিন্তু এখন যে ক্রেতাদের উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং আজকে একটু আগেও দেখছি যে বেগুন কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি এবং এছাড়াও যে পটল সেটি বিক্রয় হচ্ছে 30 টাকা, করল্লা সেটিও 30 টাকা এবং যে ঢেঁড়স কিন্তু সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে এই বাজারে কিন্তু 20 টাকা কেজি দরে এবং এছাড়াও যে অন্যান্য সবজি যেমন একেবারে যে শাকসবজির কথা যদি বলি, শাকসবজি কিন্তু আসলে সেটি কিন্তু দাম কমেছে এবং একেবারে চারাটি লাল শাক সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 10 টাকা। এছাড়াও যে পুঁই শাকে কিন্তু আসলে বিক্রয় হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে। এছাড়াও যে অন্যান্য যে সবজি সেই সবজির দামও কিন্তু কমেছে এবং একটু আগেও আমি কথা বলেছি এই নিয়ে কিন্তু বাজারে যারা রয়েছেন যারা চাষি রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি। তারা যে বলছেন যে এই সময় যেহেতু উৎপাদন বাড়ে, তবে লাগাতার যদি আসলে বৃষ্টি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই বাজার কিন্তু বেড়ে যাবে বলে আসলে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রাত্রে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। লক্ষ্মীপুরে মৌসুমে প্রায় 2,42,158 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনেও কৃষকের দুশ্চিন্তা কমেনি। দাম কম ও ব্যাপারী না পাওয়ায় কৃষকের ঘরে পড়ে আছে হাজার হাজার টন ধান। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মাত্র 3,959 মেট্রিক টন। সরকারি খাদ্য গুদামে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। অন্যদিকে ধান বিক্রি করতে না পারায় আর্থিক সংকটে কৃষক। বিস্তারিত প্রতিবেদনে। লক্ষ্মীপুরে এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 4,000 টন। সদর উপজেলার প্রায় 1 লাখ কৃষক থেকে খাদ্য গুদামে ধান বিক্রির জন্য 1,800 কৃষকের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে 420 জন কৃষকের কাছ থেকে 1,231 টন ধান সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরেই পচন ধরেছে ধানে। প্রত্যেকটা ঘরের গোনা ধান আছে। আমরা এই ধানটা 4 বালতি ঘুরিয়েছি। এই বর্ষাকালে ধানটা আমরা কত শুকাইয়াম 2200 টাকা 1800 টাকা করে আমরা জালার কেজি কিনি আমরা ধান করছি। সেই ধান আমাদের ঘরে পৌঁছতেছে। আমাদের সরকারের কাছে এই একটা আবেদন, তাই যত দ্রুত আমাদের এই ধানগুলো বিক্রি যদি কিনি নেয় আমাদের ঘরগুলা খালি আমরা আবার বীজ লাগামু, আবার হিরি আমরা কৃষি করবো। কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনে মন প্রতি প্রায় 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রিতে 600 থেকে 700 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্য গুদামে ধান বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1800 জনের মতো তালিকা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে তালিকাভুক্ত এই কৃষকদেরকে আমরা খাদ্য অফিসে পাঠিয়েছি। তবে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। কৃষকের নির্দিষ্ট কৃষক তালিকা এবং কৃষিকার্ড যাদের আছে তাদের থেকে আমাদের দাম সংগ্রহের জন্য নীতিমালা বলা হচ্ছে। আমরা সেভাবেই যারা তালিকায় অন্তর্ভুক্ত যাদের কৃষিকার্ড আছে তাদের কাছ থেকে আমরা ধানগুলো সংগ্রহ করি। আমরা সদর উপজেলায় 1,530 মেট্রিক টন ধানের বরাদ্দ পেয়েছি। আজকে পর্যন্ত আমরা 1231 মেট্রিক টন ধান ক্রয় করেছি। আমরা প্রতি কৃষক থেকে সর্বনিম্ন 120 কেজি এবং সর্বোচ্চ 3,000 কেজি করে ধান সংগ্রহ করি। সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো, প্রান্তিক কৃষকদের কৃষিকার্ডের তালিকাভুক্তিকরণ, উৎপাদিত ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিশ্চিত সহ আর্থিক সংকট কাটলেই চাষাবাদে ফেরার প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। এখন লক্ষ্মীপুর। কুষ্টিয়ার ভেড়ামারায়
হিসনা ও সাগরখালী নদীতে চলছে পুনর্খনন কাজ। তবে নদীর দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই শুরু হয়েছে কার্যক্রম। সরকারের মেগা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। তাদের দাবি, অবৈধ দখলদারদের রক্ষা করে নামমাত্র এই খননে নদী ফিরবে না স্বাভাবিক অবস্থায়। কুষ্টিয়া থেকে মেসবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা জুড়ে বিস্তৃত হিসনা নদী। ছবির মতো সুন্দর অবয়বের কারণে একসময় এর নাম দেয়া হয়েছিল হিসনা। একসময়ের খরস্রোতা এই নদীতে চলত পালতোলা, ছোট বড় নৌকা ও স্টিমার। তবে কালের বিবর্তনে দখল ও দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। সম্প্রতি এই অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। প্রায় 42.5 কিলোমিটার দীর্ঘ এই নদী খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকা। 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি কাজ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। একসময় স্টিমার এবং বড় বড় লঞ্চ চলছে। এই আমাদের দেশে যে দখলদারি যারা আছে তারা এখনো পর্যন্ত এই দখল মুক্ত করেনি। স্থানীয়রা জানিয়েছেন, নদীর দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করেই চলছে এই মেগা প্রকল্পের কাজ। কাটতাইছি তো ওরা ওইভাবে কোলেদিন একটু কাদা হাঁচি তুলি পানা টানা তুলি থুয়ে চলে যাচ্ছে। এই যে কাঠেপুল বাজার থেকে অনেকটা ঘর বাড়ি বাইরে আছে, আগাগোড়ায় একই সমস্যা, কোনো সমস্যা সমাধান করছে না। নদীর জমিতে অবৈধ স্থাপনা থাকলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, অবৈধ দখলমুক্ত করেই করা হচ্ছে হিসনা নদী খনন কাজ। আমাদের অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো তালিকা প্রস্তুতকরণের কাজ চলমান রয়েছে। আমরা তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট কি আছে না আছে সেটা দেখে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। আমাদের খনন করতে যতটুকু প্রয়োজন, আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে খনন করার দরকার, এই ডিজাইনের মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা পড়ে আমরা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। জেলা প্রশাসন বলছে, পুরো কাজের তদারকির দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে, সে কারণে বিষয়টি খতিয়ে দেখা হবে। নদী মানে হলো যে এটা মনে হয় পানি উন্নয়ন বোর্ড করতেছে। পানি উন্নয়ন বোর্ডের এই ডিপিপি আমার কাছে আসে না, এটা তাদের নিজস্ব অফিসে থাকে, অর্থাৎ হলো হচ্ছে যে যিনি এটা ডিজি সেটা থাকে। আর যেহেতু আপনি আমার নজরে নিয়ে আসছেন, আমি খোঁজ নেব অফিসিয়াল। কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনার উৎপত্তি পদ্মা থেকে, শেষ হয়েছে গাংনী উপজেলার মাথাভাঙা নদীতে। নদীটির দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার। এখন কুষ্টিয়া। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি কোটি অনুসারীকে কাঁদিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে সবশেষ জানাজার পর শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে ইমাম রেজার মাজারে সমাহিত করা হয় তাকে। এর আগে খামেনির শেষ শোকযাত্রায় ঢল নামে লাখ লাখ মানুষের। অশ্রু সচল চোখে স্লোগানে স্লোগানে প্রজাতন্ত্রের অন্যতম কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন অনুসারীরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। যুদ্ধ কবলিত দেশেও রচিত হলো ইতিহাস। 6 দিনের ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের পর লাখ লাখ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতাকে দাফনের আগে জনসমুদ্রে পরিণত হয় স্বর্ণ গম্বুজ বিশিষ্ট পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। অশ্রু সজল চোখে স্লোগানে স্লোগানে কিংবদন্তিকে শেষ বিদায় জানান অনুসারীরা। এদিন ইরাকের কারবালা শহর থেকে বিমানে করে ইরানে ফেরত আনা হয় খামেনির মরদেহ। এরপর দীর্ঘ বিলম্বের পর সবজানে করে জন্মস্থান মাশহাদ শহরে আনা হয় আয়াতুল্লাহ খামেনির কফিন। মাশহাদে ইমাম রেজার মাজার পর্যন্ত ঐতিহাসিক শোকযাত্রায় অংশ নেন অগণিত মানুষ। প্রিয় নেতার কফিন একবার ছুঁয়ে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুসারীরা। অভিযোগ করেন, দাফন ব্যাহত করতে মাশহাদের রেল যোগাযোগ ব্যবস্থা গুড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনির শেষ বিদায়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলার কারণে পিছিয়ে দেয়া হয় এই শোকযাত্রার সময়। তবুও ঠেকানো যায়নি প্রজাতন্ত্রের অনুসারীদের। শোকযাত্রার মধ্যেই খামেনির জন্য জয়ধ্বনি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। লাল পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। খামেনি হত্যার বদলা নেয়ার বার্তা ছিল পতাকায়।
এরপর পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে এসে শেষ হয় শোকযাত্রা। মাজারের মধ্যে নেওয়া হয় সর্বোচ্চ নেতার কফিন। এ সময় অনুসারীদের অবস্থান নিতে হয়েছে মাজারের বাইরে। দাফনের সময় পরিবার আর শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনি, জানিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আর খামেনির শাসন ব্যবস্থায় ক্ষুব্ধ অনেক সংস্কারপন্থী এই আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। এরপর পবিত্র মাজারেই অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতার সবশেষ জানাজা। দোয়া করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। জানাজার নেতৃত্ব দেন খামেনির বড় ছেলে মোস্তফা। জানাজার দোয়া পড়িয়েছেন 101 বছর বয়সী আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। 1925 সালে জন্মগ্রহণকারী এই হামেদানি প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা। শুধু ইরান ও ইরাক নয়, লেবাননেও হাজার হাজার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কান্ডারির জন্য তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানের দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের হামলা। 2 দিনে 90টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণের দাবি মার্কিন বাহিনীর। এতে অন্তত 17 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ইরানে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। কোনোরাক ও সিরিক সহ দক্ষিণের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চলে হামলা। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। যুদ্ধরত 2 দেশের মধ্যে কৌশলগত আলোচনাও চলছে। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়। ক্রিমিয়া উপদ্বীপের কাছে একাধিক রুশ জাহাজে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। বাধা দিচ্ছে জ্বালানি সরবরাহের পথেও। কিয়েভ জানায় গেল 4 দিন ধরে অন্তত 25টি জাহাজে হামলা চালানো হয়েছে আজভ সাগরে। কৃষ্ণ সাগরের সাথে কার্চ প্রণালীর মাধ্যমে যুক্ত আজভ সাগর। রুশ সেনাবাহিনীর রসদ অবরুদ্ধ করার কৌশল হিসেবে ইউক্রেনের এসব হামলা। এতে হুমকির মুখে পড়েছে রাশিয়ার নৌ সক্ষমতা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতি। এ পর্যন্ত 36টির বেশি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বলা হচ্ছে বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারের ছদ্মবেশে এসব জাহাজে আসলে রাশিয়া সামরিক রসদ আনা নেওয়া করছিল। বিদেশ সফরে একাধিক পুরস্কার অর্জন, মোদির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ালেও বিশ্বমঞ্চে ভারতকে কূটনীতিক ও অর্থনৈতিক কোনো ফায়দা দিচ্ছে না বলে অভিমত বিশ্লেষকদের। এছাড়াও কূটনীতির প্রকৃত মঞ্চ থেকে পিছিয়ে পড়া মোদি পুরস্কারকে ঢাল বানিয়ে সফল রাষ্ট্রনায়কের কল্পকাহিনী তৈরি করছেন বলে সমালোচনাও করেছেন বিশ্লেষকরা। তবে মোদির দাবি এসব স্বীকৃতি শুধু তাকে নয়, সম্মানিত করছে ভারতকেও। অর্ণব প্রসাদের প্রতিবেদন। গেল জুনে আফ্রিকা মহাদেশের দ্বীপরাষ্ট্র সেশেলস সফরের সময় দেশটির অন্যতম সর্বোচ্চ সম্মাননা গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন পুরস্কারের ট্রফি ও সনদ গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষ নেতৃত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের প্রতি মোদীর অঙ্গীকারের কারণে সম্মাননাটি ভারতের প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে বলে সেশেলস সরকার দাবি করলেও পরে হাস্যরসের জন্ম দেয় সনদে রিপাবলিক ও সেশেলসের ইংরেজি ভুল বানান নিয়ে। যদিও মঙ্গলবার এক বিবৃতিতে সেশেলসের পররাষ্ট্র দপ্তর জানায় নেট দুনিয়ায় প্রচারিত ছবিটি চূড়ান্ত সনদ নয়, এটি একটি খসড়া মাত্র। মোদির সেশেলস সফরের 3 দিন আগে পুরস্কারটি তৈরি করা হয়েছিল এবং এর প্রথম গ্রহীতা মোদি নিজেই। শুধু সেশেলস নয়, যে কোনো বিদেশ সফরে পুরস্কার পাওয়া যেন নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোদির কাছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বিন্তাং আদিপূর্ণা পুরস্কারেও ভূষিত হন মোদি। এছাড়াও ইরান যুদ্ধের আগে ফেব্রুয়ারিতে শুধু মোদিকে সম্মান জানাতে স্পিকার অব দ্য নেসেট মেডেল পুরস্কার চালু করে ইসরায়েল। আল জাজিরা বলছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 12 বছরের শাসনামলে 30টিরও বেশি পুরস্কার জিতেছেন মোদি। প্রতিটি পুরস্কার গ্রহণের সময় মোদি দাবি করেন এসব স্বীকৃতি শুধু তাকে নয়, সম্মানিত করছে ভারতকেও। পাশাপাশি বিজেপির দাবি এসব পুরস্কার নরেন্দ্র মোদির আন্তর্জাতিক স্তরের সুউচ্চ মর্যাদারই একটি বড় স্বীকৃতি।
তবে মোদি বা তার দলের এসব যুক্তি মানতে নারাজ অনেক বিশ্লেষক। তারা বলছেন এসব পুরস্কার মোদির ভাবমূর্তি বাড়াতে সহায়ক হলেও বিশ্বমঞ্চে ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিক কোনো ফায়দা দিচ্ছে না। এছাড়াও অনেক বিশ্লেষকের অভিমত, কূটনীতির প্রকৃত মঞ্চ থেকে পিছিয়ে পড়া মোদি পুরস্কারকে ঢাল বানিয়ে সফল রাষ্ট্রনায়কের কল্পকাহিনী তৈরি করছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। রবার্ট দ্য রোবট তাৎক্ষণিকভাবে ভিন্ন মানব সত্তা ধারণ করতে পারে এই যন্ত্রমানব। হাসি, রাগ, দুঃখ সহ ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশেও সক্ষম। মানুষের সাথে সহজ যোগাযোগের জন্য রবার্টকে তৈরি করা হলেও মানুষের নিখুঁত নকল তৈরির উদ্দেশ্য নয়। আর তাই নানা অভিব্যক্তি ধারণ করতে পারলেও রবার্ট শুধুই রোবট। বাকিটা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। একই অঙ্গে কত রূপ, কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কখনো তার পূর্বসূরি বারাক ওবামা, কখনো বা ফেসবুক ও মেটার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ক্ষণে ক্ষণে রূপ বদলে বিশ্বের আলোচিত রাজনীতিবিদ আর ব্যবসায়ী নেতাদের মুখাবয়ব ধারণ করছে একটি রোবট। হিউম্যানয়েড বা মানব সদৃশ এই রোবটের নাম রবার্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যন্ত্রমানব কিভাবে আরো স্বাচ্ছন্দ্যে অনুভূতি প্রকাশে সক্ষম, সেটাই রবার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলেন নির্মাতারা। On fait des robots expressifs, donc pour la communication, avec lesquels on peut interagir, qui montrent des émotions humaines. Quand on voit les robots qui sont faits aux États-Unis ou en Chine ou à travers le monde, ils ont tous des visages. অন্যান্য হিউম্যানয়েড রোবটের সাথে রবার্টের পার্থক্য হলো এটি স্থির নয় এবং অভিব্যক্তিহীন নয়। একটি ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভিন্ন ভিন্ন মানব সত্তা ধারণ, ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশ, হাসতে, রেগে যেতে, দুঃখ জানাতে পারে রবার্ট। যদিও ব্যবহারকারীদের সাথে তার যোগাযোগে অবশ্য শব্দ আদান প্রদান বা কথা বলা বা শোনার কোনো সুযোগ নেই। Je pense pas que les gens penseront que ça se rattrape réellement. Donc il y a quand même. Je ne pense pas que nous on soit dans la Uncanny Valley, puisque on n'a pas comme but d'être la personne. On n'a pas un masque en silicone, donc c'est clair que c'est un robot, c'est juste le visage qui montre. সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এআই ফর গুড গ্লোবাল সামিট প্রদর্শনীতে আনা হয়েছিল রবার্টকে। শিক্ষা, বাণিজ্য সহ নানা খাতে মানুষের সাথে যোগাযোগে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রমানবের সম্ভাবনা খতিয়ে দেখার অংশ হিসেবে 2025 সালে প্রথম রবার্ট দ্য রোবটকে সামনে আনে সুইস প্রতিষ্ঠান আরবি ল্যাবস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।